গুড মর্নিং এভরিওয়ান। একটু শুয়েছিলাম, মামাম ঘুমাচ্ছিল বলে, তো উঠে পড়েছে। ওকে তেল মাখাচ্ছিলাম, মানে তেল মালিশ করছিলাম। তেল মালিশ করতে করতে ও আবার ঘুমিয়ে পড়েছে, তো ওকে একটু খাইয়ে ঘুম পাড়িয়ে রেখে এসেছি। তো আমি ভাবলাম ও যতক্ষণ ঘুমাচ্ছে ততক্ষণ আমি একটু খেয়ে নিই। মা এখানে ভাত দিয়েছে, এই যে আলু সিদ্ধ, পেঁয়াজ, ভাত আর ডিম ভাজা। এটাই হচ্ছে আমার এখন ব্রেকফাস্ট। তো অনেকটাই বেলা হয়ে গেছে, এখন প্রায় 11টা মতো বাজে। এখন খাবো ভাত। তাহলে দুপুরে ভাতটা কখন খাবো? বললো তাও অল্প করে খেতে, খালি পেটে না থাকতে। তার জন্যই আমি বললাম ঠিক আছে খাই। আমি খাবো, সাথে একটু সিম্বাকেও দেবো। তো যখনই আমি এইরকম আলু সিদ্ধ দিয়ে ভাত মাখি, সিম্বা আমার মুখের দিকে তাকিয়ে থাকে, খাবে খাবে, দেখলে তো। তো আমি একটু খাবো, ওকে একটু দেবো। চলো ব্রেকফাস্টটা ছেড়ে নিই, তারপর আবার মামামকে স্নানও করাতে হবে। এই দেখো আবার কি এনে বলছে খাবে। এটা কি? ইলিশ মাছের লেজা ভর্তা। পেঁয়াজ টিয়াজ দিয়ে ভাজা করলাম আর কি। ও দাও অল্প দেখি কেরকম খেতে। না এই কাঁটা বেঁচে খাবে, খুব কাঁটা। সেটাই তো দেখছি, কাঁটা তো ভর্তি। তো চলো ব্রেকফাস্টটা সেরে নিই, খেতে খেতে মামাম না উঠলেই হলো। চলো এই ভর্তা খেয়ে দেখা যাক কিরকম। ভর্তা না ভাজা, ভাজা ভাজা ভর্তা। লেজা ভর্তা বেশ ভালোই লাগবে খেতে। এবার থেকে লেজা আনলে এরকম ভর্তাই করো। এমনি ইলিশ মাছ ভাজা খেয়েছি, কিন্তু এই প্রথম মানে এরকম ভাব থেতো করে মনে হয় ভেজেছে, তাই না? থেতো করে ও খন্তি দিয়ে খুচিয়েছে, যাই হোক। কিন্তু এই ভর্তা করে আমি দেখেছি নড়া দিয়ে থেতো করে, ভাজা করে নড়া দিয়ে থেতো করে তারপরে বেশ সবকিছু দিয়ে মাখায়, আমি দেখেছি। বেশ ভালোই লাগছে খেতে। একবার ওরকম ভাবেও করো, একদিন পুরো প্রপার ভর্তা করবে, ঠিক আছে? এই বর্ষা পড়ছে, এটা হচ্ছে ইলিশ মাছের সিজন শুরু হয়ে গেছে। আর পূজারা গেছিল দীঘাতে, তো আসার সময় ওরা 3টে বড় বড় ইলিশ মাছ এনেছিল। ওদের বাড়ির জন্য 2টো আর আমাদের বাড়ির জন্য 1টা। তো সেই ইলিশ খাওয়া হয়ে গেছে, কিন্তু সেটার লেজা এই যে মা আজকে ভর্তা করলো। এই যে অল্প একদম, ঠিক আছে? আমি ডিম দিয়ে ভাতটা মাখাচ্ছি, ওর হচ্ছে লাল টপচে। লাল টপচে খেয়ে নাও টুপুস করে। লাড্ডু লাড্ডু খাও। খাওয়া দাওয়া কমপ্লিট, সিম্বাকেও একটু খাইয়ে দিয়ে আসলাম অল্প করে। তো যাই হোক ঘরে আসলাম, আমার ঘরের অবস্থা দেখো। এই দেখো কি অবস্থা, দেখো আমি থাকি না বলে কি অবস্থা আমার ঘরের। মানে 2 বাপ বেটা থাকে, যা খুশি তাই করে। দেখো দুজনে যেন কি করেছে, গড়াগড়ি খেয়েছে বিছানার মধ্যে। সব পাল্টাতে হবে, সব পরিষ্কার করতে হবে। এই দেখো এখানে নাইটি পড়ে আছে আমার ঘর কি ছিল কি হয়ে গেছে। সো যাই হোক পরিষ্কার করতে হবে। আগে মামামকে স্নান টান করিয়ে দিই, তারপরে দিয়ে ওকে ঘুমটুম পাড়িয়ে দিয়ে তারপর একেবারে এসে ভালোভাবে ঘরটা পরিষ্কার করবো। মামা তুমি তো তেল মেখে এখন তেলু তেলু হয়ে গেছো, তেলু তেলু। ও তো স্নান কমপ্লিট, খাওয়া দাওয়া কমপ্লিট, খেলু খেলু কমপ্লিট, এবার ঘুমো ঘুমো হবে। এই যে দোলনায় শুয়ে পড়েছে, দোল দেবো। দেখো টেরু হয়ে গেছে। গুড আফটারনুন গাইস। তো এখন আমি লাঞ্চ করতে বসে গেছি। লাঞ্চে এটা কি আছে আমার? এটা কি ভাজা? পাট শাক ভাজা। বা পাট শাক ভাজা আমার হেভি লাগে। পাট শাক ভাজা। আর এখানে দেখছি এটা কি কি মাছ? ট্যাংরা। ট্যাংরা মাছ এত বড়? অন্য ট্যাংরা। আচ্ছা এটা অন্য ট্যাংরা, পাবদা ট্যাংরা। পাবদা ট্যাংরা বলছে। যাই হোক এই পাট শাক ভাজা, ট্যাংরা মাছের ঝাল, আর কিছু আছে? ব্যাস আজকে আর কিছু নেই, আজকে 2টো জিনিস আছে। লাঞ্চটা সেরে নি। নন্দিনী গেছে এখন স্নান করতে, এবার আসবে। আসো আসো আসো, এই চলে এসছে। স্নান হয়ে গেছে? ইয়েস। আমি তাহলে লাঞ্চটা করে নি, তোমার আগে আজকে আমি লাঞ্চ করে নিচ্ছি, ঠিক আছে? তুমি যেমনি প্রত্যেকদিন আমার আগে লাঞ্চ করে নাও। পাট শাকের যে কোনো জিনিস আমার খুব ভালো লাগে। পাট শাকের ডাল, পাট শাক ভাজা, পাট শাক।
দারুণ দারুণ হয়ে যাবো। গুড ইভিনিং গাইস। বুঝতে পারছি ব্যাকগ্রাউন্ডে অনেক সাউন্ড হচ্ছে। সাউন্ডটা হচ্ছে এই যে দেখো আমরা কার্টুন দেখছি, মা কার্টুন দেখছে, ও কার্টুন দেখছে, সবাই কার্টুন দেখছি তো আমরা। এই কার্টুনে অরিজিনাল কার্টুনটা কে দেখছে দেখো, ভাবা যায়। কৃষ্ণ দেখছে, কৃষ্ণ ছোটবেলার কিছু এপিসোড হচ্ছে এখানে, সেটা দেখছে। গাইস ওয়েলকাম টু আওয়ার রান্নাঘর। তো এখন হচ্ছে চা, যেটা সন্ধ্যাবেলায় যদি এক মগ চা নিয়ে সবাই মিলে না বসে খাই তাহলে মনটা ঠিক ভালো লাগে না। চাই পে চর্চা, চায় পে চর্চা কিছু হয় না, ওই চা খাওয়াই হয় খালি। হ্যাঁ আচ্ছা বলছি এবছর কি রথের মেলায় যাওয়া হবে? হ্যাঁ। আরে তোমার মুখটা একটু একদিকে ঘোরালে, স্লাইটলি এদিকটা ওইদিকে ঘোরাও, ব্যাস ব্যাস ব্যাস। বাবা লাইটলি। হ্যাঁ আর এবছর এটা হচ্ছে আমাদের মামামের প্রথম রথ। প্রথম এই বছর যা কিছু হবে ওর প্রথমই হবে, পরের বছর এপ্রিল মাস পর্যন্ত যা কিছু আসবে সব প্রথম ওর। প্রথম, কিন্তু ও তো আর রথ টানতে পারবে না, ওকে কোলে করে নিয়ে গিয়ে টানতে হবে। ও হ্যাঁ, বাচ্চারা তো রথ টানে না, ওই জন্যই তো বললাম কথাটা। তাহলে ও তো ভালো টাকা ইনকাম করবে রথ ট্রেনে। এখানে দাঁড় করিয়ে দিতে হবে রথ নিয়ে, বিজনেস। কিন্তু রথটা কবে সেটাই জানি না তো। সামনে স্নান যাত্রা হয়ে গেছে তো, তার মানে রথ সামনে। তো আগের দিনের ব্লগটা তোমরা নিশ্চয়ই দেখেছো। ব্লগটা অ্যাকচুয়ালিতে 20 মিনিট মতো ছিল, কিন্তু ওটা কেটে কুটে 14 মিনিট করতে হয়েছে। কেন জানো? ভিডিও এমন ভাবে ইউটিউব আমাদের রিমুভ করা শুরু করেছে, বাচ্চারা যদি কাঁদছে তো ইউটিউব ভাবছে যে বাচ্চাদের আমরা হ্যারাসমেন্ট করছি। মামামের মাসি মামামকে চুমু খেয়েছে মাথায়, সেটাও পর্যন্ত জন্য নাকি ওকে মানে পুরো ভিডিওটা উড়িয়ে দিয়েছে। মানে কতবার এডিট করে 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 হাফ সব বাদ দিয়ে কিচ্ছু রাখলো না ভিডিওটার মধ্যে। সত্যি কথা, তোমাদেরকে যে দেখাবো যে ও বলে না নানি নানি করে, ওই নানি নানি ওইসব জিনিস কিচ্ছু আর দেখানোই যায় না, কারণ ওই যে স্নান চাইল্ড হ্যারাসমেন্টের মধ্যে পড়ে যাচ্ছে। এইগুলো কি তোমরা দেখতেও পাচ্ছ না কিছু। এগুলো ইউটিউবের কমিউনিটি গাইডলাইনের মধ্যে পড়ছে। তো কি বলতো, আমি ভেবেছিলাম যে মামাকে স্নান টান করাচ্ছি সেইগুলো দেখাবো, কিন্তু আমি স্টিকার মানে জায়গায় ঝাপসা করে দিয়েছি, তারপরে ওটা হয়েছে। কিন্তু ফিকার নট, তোমরা যদি তাও দেখতে চাও তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো করে দাও, ওখানে তোমরা সবকিছু দেখতে পেয়ে যাবে। ফেসবুক জিন্দাবাদ, ইউটিউবও আছে। আবার খারাপ ভেবো না যে ইউটিউবও জিন্দাবাদ, কিন্তু একটুখানি আমাদের দিকেই দেখো, আমরা আমাদের বাচ্চাদেরকে মারবো, একটু বুঝো। তোমার কথা কত বুঝবে। হ্যাঁ সত্যি কথা। তো আরেকটা জিনিস, তোমরা অনেকেই জানতে চেয়েছিলে যে ডিউরিং প্রেগনেন্সি নন্দিনীর ফার্স্ট মান্থ থেকে 9th মান্থ পর্যন্ত কত টাকা খরচা হয়েছে, আর হচ্ছে হসপিটালে কত টাকা খরচা হয়েছে, এটা এখনো কিন্তু কোথাও বলা হয়নি। আমি সবকিছু মিলেই বলছি। অনেকে ভাববে যে হচ্ছে শুধু ওইটা মানে চলাকালীন, আর তার জন্য আমি বলে দিলাম যে হসপিটালে। আচ্ছা আচ্ছা, হসপিটালে তো একটা আলাদা প্যাকেজ থাকে ওই জন্য। ওর ফার্স্ট মান্থের ফার্স্ট ওষুধ থেকে শুরু করে হসপিটালের প্যাকেজ, কোথায় কিভাবে কত কি খরচা হয়েছে, সমস্ত কিছুরই একটা যতটা মনে আছে। আমি একটা বাজেট তো করেছিলাম, কারণ ফার্স্ট মান্থ থেকে এই যে কত কি কোথায় কি আমি খরচা করছি না করছি সেগুলো একটা বাজেট করেছিলাম। যে দেখো আমরা ভাই মধ্যবিত্ত, ঠিক আছে, প্রত্যেকটাই একটা বাজেট করে আমাদেরকে চলতে হয়। 1,000 টাকা হুট করে খরচা করাটা আমাদের পক্ষে সাধ্যের মধ্যে পড়ছে না। তো কত কি খরচা হয়েছে সমস্ত কিছু তোমাদেরকে বলবো। তোমরা অনেকে জানতে চেয়েছিলে বলে তোমাদেরকে আমি বলতে চাই, কারণ তোমরা ইন্টারেস্ট আছো শোনার জন্য, তাই জন্যই তোমাদেরকে বলবো। তো গাইস দেখো রান্নাঘরে কি হচ্ছে, দেখো এখন কি করছো তোমরা দুজন মিলে? দুজন মিলে করছি না, ও করছে, আমার তো এখন রান্না করা যাবে না, ও করছে। আর কি হচ্ছে? টেস্টি টেস্টি পাস্তা বানানো হবে, কবে থেকে বলছি পাস্তা খাও পাস্তা খাও। দাঁড়াও, ওই জন্যই তো আমি এটা অর্ডার দিয়েছি, এই ডিজাইনের এই পাস্তাটা। তো এটা খেতে পারো তুমি? বাবা পাস্তাটার মধ্যে অনেক কিছু আছে গো। কি আছে যেমন? এটা হচ্ছে আর্টিফিশিয়াল কালার নেই, এর মধ্যে কোনো আর্টিফিশিয়াল ফ্লেভার নেই। দিশানো এই পাস্তাটার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন, এর মধ্যে কিন্তু কোনো রকম ট্রান্স ফ্যাট নেই, সাথে 0 কোলেস্টেরল। হেলদি রয়েছে জিনিসটা। সেদ্ধ হলো? এই দেখ সিদ্ধ হয়ে গেছে, দেখি। দেখ। বাহ, আর এখানে আমার ভেজিসও কাটা হয়ে গেছে, এখানে সেদ্ধটাও কমপ্লিট হয়ে গেছে। আজকের পাস্তাটা কিন্তু আমি নর্মালি যেরকম বাড়িতে বানাই তেমন ভাবেই পূজা বানাচ্ছে। ডিম তারপর সবজি এইসব দিয়েই বানাচ্ছি। একদিন ভাবছি যে এই পাস্তাটা হোয়াইট সস পাস্তা করে বানিয়ে খাবো, কারণ এই পাস্তাটা দিয়ে হোয়াইট সস পাস্তা বানালে কিন্তু দারুণ লাগবে খেতে। আর এই একদম গরম গরম রেডি হয়ে গেছে নন্দিনীর জন্য পাস্তা। চলো এটা নন্দিনীকে দিই, নাও। কবে থেকে বলছে পাস্তা খাবে পাস্তা খাবে, ফাইনালি আজকে পাস্তা।
আমার এই শেপের পাস্তাগুলো খুব ভালো লাগে। আমারও দারুণ লাগে, স্প্রিং এর থেকে বেশি ভালো। হোয়াইট সস মানে হোয়াইট সস পাস্তা বানালেও ভালো লাগবে এটা দিয়ে। মনে হচ্ছে না যে এটা আটার। আটার একটা আলাদা মানে স্মেল হয়, সেটা কিন্তু নেই। নরমাল পাস্তা যেমন তেমনই আছে, তেও খুব সাথে গল্প উসাব মারছে। আর এখানে হচ্ছে আজকেও পাট শাক খাইয়েছে, কালকেও খাওয়ানোর চিন্তা ভাবনা নিচ্ছে। আর এই যে মামাম হবে হবে দেখো দেখো চলো खून में तेरे मिट्टी मिट्टी में तेरा खून ऊपर अल्लाह नीचे धरती बीच में तेरा। নিজে নিজে দেখেছো ঘাট তোলার চেষ্টা করছে। ले मामा এই সন্ধ্যের টাইমটাই মাম্মামকে নিয়ে আমি বসি, ওকে নিয়ে এরকম ভাবে বসতে হবে, ও একটু মানে ওর সঙ্গে গল্প করতে হবে, খেলু খেলু করতে হবে। দেখবে এই দেখো কবার হিসু করেছে আমার কোলে। আমি কটা নাইটি পাল্টালাম মাম্মা, কটা নাইটি পাল্টালাম দেখো, টেরি হয়ে গেছে আমার টেলি মেনে দোল্লাই ছিল, দোল্লাই হিসু করেছে, তাই জন্য না আমার কোলে আনলাম, কোলেও দিল মানে কোলেও হিসু করলো, নাইটিটা চেঞ্জ করলাম, আবার পরলাম, আবার হিসু, মানে বর্ষাকালে শুধু হিসু 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 হচ্ছে, তাই না? এখন আবার হু হা হু হু করা শিখেছে কথা বলার জন্য, তাই তো? বিছানা দেখো, ও ঘুমাচ্ছিল এখানে, ঠিক আছে, ওই জন্য এরকম হয়ে আছে। আমা আমা মা একটু হাই করে দাও, বলো হাই, বলো জয় বজরংবলী। হ্যাঁ হ্যাঁ বলো বলো জয় বজরংবলী। রান্নাঘর থেকে দারুণ সেন্ট আসছে। কি হচ্ছে এখানে? এটা কি খাসি? দেখে পুরো খাসির মতো দেখতে লাগছে, কিন্তু ওটা কি? গিলে আছে, গিলে মেটে, তাই তো? ওটা হচ্ছে গিলে মেটে নেওয়া হয়েছিল রাতের জন্য, হালকা করে একটু কষানো। আমরা আগে খেতাম না, কিন্তু এখন বেশ ভালোই লাগে খেতে, তাই না? এখন বেশ ভালো লাগছে খেতে। তো ওটা কষা কষা মতো করছে মা। গলা গিটে আর অল্প একটু মাংস, এরকম সিম্বার জন্য নেওয়া হয় মাংস, আর সাথে আরো বেশি করে নেওয়া হয়েছে আমাদের জন্য। এর জন্য নেওয়া হবে। কার কোলে উঠেছে মা? দাদাইয়ের কোলে উঠেছে, দাদাইয়ের কোলে উঠেছে। ও পাখা দেখে খালি, ওই দেখো সিলিং এর দিকে তাকিয়ে আছে। সিম্বা দেখতে দেখো, দেখো দেখো দেখো। আজকে রাতের ডিনার হচ্ছে সরি মেটে না, গিলে গলা এইসব খাওয়া হবে। তো ভাত হবে, সৌরভ রুটি দিয়ে খাবে। তো চলো খেয়ে দেখা যাবে কেমন হবে। তো গাইস, যেরকমটা তোমাদেরকে বলেছিলাম যে ডিউরিং প্রেগনেন্সি ফার্স্ট মান্থ থেকে 9 মান্থ পর্যন্ত নন্দিনীর প্রেগনেন্সিতে কত কি খরচা হয়েছে সেটার একটা বাজেটের একটা আইডিয়া তোমাদেরকে দেবো। কত খসেছে আমার, বাট এমন না যে তোমাদের ওইটাই খরচা হবে, তোমাদের হতে পারে কম হতে পারে বেশি হতে পারে, যে আমাদের এই বাজেটটা খরচা হয়েছে বলে তোমরা এটাই ধরে চলবে এরকম কিন্তু না। জাস্ট তোমরা একটা আইডিয়া পেতে পারো। আইডিয়া চেয়েছিলে, মেসেজ করেছিলে, কমেন্ট করেছিলে সব জায়গায়, তো সেটাই আমি বলবো তোমাদের। এরকমই হবে, এর থেকে একটু কম নয় বেশি, একটু কম না হয় বেশি। যেহেতু তোমরা নার্সিং হোমে যদি যাও তাহলে এরকম হবে, এর থেকে বেশি হবে, আমি বলবো এর থেকে বেশি হবে, আমরা এটা বলছি। যদি সরকারিতে যাও তাহলে নার্সিং হোমটা কেটে দাও, নার্সিং হোম কেটে দাও। যদি সরকারি ডাক্তার দেখাও তাহলে ডাক্তার দেখানো কেটে দাও, ভিজিটটা কেটে দিতে হবে, বা ওষুধও সরকার থেকে দেয় সেগুলো কেটে দিতে হবে। কিন্তু যারা চেয়েছিল, তো প্রথমেই আমি বলি, তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছিলে যে তুমি কত উইকে টেস্ট করেছো, মানে পেগা নিউজ দিয়ে ঘরে যে টেস্টটা করে। তো আমি ফার্স্ট 4 উইকে টেস্ট করি পেগা নিউজ দিয়ে, তারপরে 6 উইকে ডাক্তার দেখাতে যাই। আবার এটাও জিজ্ঞাসা করেছো যে টেস্ট করার কত সপ্তাহ পর তোমরা ডাক্তার দেখিয়েছিলে। আমি কিন্তু টেস্ট করার 2 সপ্তাহ পরে ডাক্তার দেখিয়েছিলাম 6 উইকে। অনেকে আবার সঙ্গে সঙ্গেই করে নেয়। হ্যাঁ, আমি কিন্তু করেছিলাম, বাড়ির সবাই বলছিল একটু ওয়েট করে তারপর দেখাতে, ওই জন্য আমি 6 উইকে দেখিয়েছিলাম। আর ডাক্তার দেখানোর পর সাথে সাথেই আমাদেরকে টেস্টের জন্য পাঠিয়ে দেয়। হ্যাঁ, ইউএসজি দিয়েছিল যেটা নরমাল, সেটা আমি করেছিলাম 10 উইকে। কারণ ডাক্তার দেখানোর সঙ্গে সঙ্গে আমি চেয়েছিলাম কারেন্ট যেন থাকে। হ্যাঁ,
আর আমরা প্রত্যেকটা টেস্ট মানে যেগুলো মানে স্ক্যান মানে ফটো যেসব টেস্ট হয় সেগুলো আমরা করেছি ভিক্টোরিয়া দিয়ে পালস ডায়াগনোসিস থেকে। আর আমরা ব্লাড টেস্টের যত রিপোর্ট আছে সেগুলো করেছিলাম আমরা হেলথ প্লাস থেকে। আমাদের বাড়ির সামনেই রয়েছে হেলথ প্লাস, বাড়ি থেকে এসে ব্লাডটা নিয়ে যেত, আমার আর কষ্ট করে হচ্ছে ওইখানে যেতে হয়নি, কারণ সকালবেলা খাওয়ার আগে খাওয়ার পরে ছিল, তো ওখানে গিয়ে সকাল সকাল ওই টেস্টটা করা অনেকটা আমাদের জন্য মানে সারাদিনের ব্যাপার, ওখানে গেলে সারাদিনটা ওখানেই লেগে যাবে। আর যেহেতু বাড়ির সামনে ছিল তো সঙ্গে সঙ্গে আসতো, একবার খালি পেটে নিয়ে যেত, আবার ভরা পেটে আরেকবার এসে নিয়ে যেত, ও ঘরেই আরাম করতো। ওর জন্য আমরা হচ্ছে ওই জায়গা থেকেই, এক জায়গা থেকে হয়নি। আর ব্লাড টেস্টটা কিন্তু আমি অন্য জায়গা থেকে করিয়েছি, কারণ হেলথ প্লাসটা ছিল আমাদের বাড়ির সামনেই, বাড়ি থেকেই ব্লাড নিয়ে যেত, আমাদের সুবিধা হতো। ওই সকাল সকাল গিয়ে অতটা দূরে মানে ওটা কি ভিক্টোরিয়াতে গিয়ে বসে থাকতে হতো না, খাওয়ার আগে খাওয়ার পরে ব্লাড দেওয়ার ব্যাপার ছিল, ওই জন্য আমরা বাড়ি থেকেই জিনিসটা করিয়েছি। এবার চলো এবার আসি আমরা বাজেটে। তো বাজেটে আসার আগে তোমাদেরকে আমি একটা জাস্ট সাজেশন দিতে চাই, তোমরা প্রত্যেকেই না এরকম একটা ফাইল করবে, এখন বেরিয়ে আছে কাগজগুলো আমার এক্ষুনি, আমি সবকিছু বাজেট ঠিক করছিলাম বলে, তো এরকম একটা ফাইল কিনে নেবে 70 টাকা দাম, এটাও কিন্তু তোমাদের বাজেটের মধ্যে ঢুকে আর নাও। তোমরা কেউ খারাপ ভেবো না যে হচ্ছে এখন হিসাব দেখাচ্ছে, বেবি নেওয়ার পর হিসাব দিচ্ছে, এইসব কিন্তু কিছু না। তোমরা অনেকে জানতে চেয়েছো, এতগুলো মাস পরে মানে প্রায় 2-2.5 মাস পরে ভিডিওটা করছি, মানে বুঝতেই পারছো অনেকে রিকোয়েস্টেই করছে। তো অনেকে আমাদেরকে কমেন্ট করেছিল বলেই আমরা বাধ্য হয়ে দিলাম, যেহেতু ও একটা কিন্তু ডিটেইল ভিডিও অলরেডি নিয়ে চলে এসেছে, কিন্তু ওখানে বাজেটের কথা বলেনি, তোমরা ভিডিওটা দেখবে। হ্যাঁ আমি তো ওখানে বলিনি, কারণ এইটা আমি অত মনে করিনি যে ওই ভিডিওটা দেখেই অনেকে বলছে দিদি তুমি সবকিছু বললে, কত কি খরচা পড়েছে সেটা তো বললে না, সেটাও একটু আমাদেরকে জানাও। তো সেই জন্যই আমি তোমাদেরকে বলছি। দেখো ফার্স্ট টেস্টে যদি আমি বলি, আমার খরচা হয়েছিল ওই 20,000 মতো টোটাল পুরো 1 মাস থেকে 9 মাস পর্যন্ত মিলিয়ে বলা হলো। হ্যাঁ মিলিয়ে বলা হচ্ছে টোটাল টেস্ট 20,000 টাকার মতো। আমি আবারও বলছি তোমাদের হয় বেশি হতে পারে কম হতে পারে, এই জিনিসটা তোমরা ধরে বসো না, জায়গা ম্যাটার করে, তুমি কোন জায়গা থেকে টেস্ট করো। ডাক্তার যদি বলো, এবার ডাক্তারের ভিজিট প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদা হয়, সেই ক্ষেত্রে আমাদের ডাক্তার ভিজিট ওই 3,000 টাকার মধ্যেই ছিল। আর প্রত্যেক মাসেই ডাক্তার দেখাতে যেতাম, প্রত্যেক মাসে ডাক্তার দেখাতে যেতাম, আর লাস্টের দিকে মাসে 2বার করে দেখাতে হয়েছে, মানে 8 মাস পর থেকে 2বার করে দেখাতে, 15 দিনের গ্যাপ ছিল। ওষুধে দেখো আমি ওষুধটা অতটাও আমার এখন মনে নেই, ঠিক আছে, তাও আমি একটা এভারেজ ধরছি, মাসে ও 6,000 টাকার ওষুধ খেত, 6-9-54 মানে মোটামুটি 54,000। আমার কিন্তু কোনো কমপ্লিকেশন নেই, কোনো সমস্যা নেই, জাস্ট যেটুকু খাওয়া দরকার প্রেগনেন্সিতে সেইগুলোই খেয়েছি। এর মধ্যে এক্সট্রা ছিল আমার গ্যাসের ওষুধ আর কিছু সাপ্লিমেন্ট দিয়েছিল। গ্যাসের ওষুধ এক্সট্রা না, প্রেগন্যান্সিতে গ্যাসের ওষুধ দেবেই দেয়। ও তো যাই হোক, তাহলে এটা নরমালি, এমনি কিন্তু আমার এক্সট্রা কোনো থাইরয়েড বা সুগার যেগুলো থাকে সেই সব কিন্তু কিছুই ছিল না। এইবার এই ক্ষেত্রে তোমাদেরকে একটা কথা বলছি, যদি একটু কমপ্লিকেশন থাকে নরমালি, এটা নরমালি বললাম, ডাক্তাররা এগুলোই দেবে প্রেগন্যান্সিতে, কিন্তু যদি থাইরয়েড সুগার আরো যদি কোনো রকম পেটের যদি কোনো রকম সমস্যা থেকে থাকে সেই ক্ষেত্রে ওষুধের কোয়ান্টিটি বাড়বে, তোমার টাকার কোয়ান্টিটিও বাড়বে, হ্যাঁ টেস্টও বাড়বে। টেস্ট এই যে 20,000 টাকা বললাম, এটা নর্মাল প্রেগন্যান্সির টেস্ট, ঠিক আছে। তো যেটা বললাম কমপ্লিকেশন থাকলে তোমার টেস্টেরও হয়তো 20 থেকে 30, 40, 50 যেতেই পারে, যার যেরকম কমপ্লিকেশন সেরকম হতেই পারে। আমাদের বাড়ির সামনেই সেম ডাক্তারই দেখাতো, বাট ওর টেস্টের রিপোর্টটা চলে গেছিল 30-35 হাজার টাকার মতো, বলে দিন তোমাদের একটা আইডিয়ার জন্য বলে রাখলাম। তো এবারে আসি আমি নার্সিংহোমে। নার্সিংহোম দেখো আমার মনে হয় যে আমি যেই কমে নার্সিংহোমটা পেয়েছি সেরকম তোমাদের ওখানে নাও পেতে পারো, আবার পেয়েও যেতে পারো, এর থেকেও কমে পেতে পারো। তোমরা আমাদের নার্সিংহোমে নিয়েছিল ওই 27,000 টাকা মতো। হ্যাঁ ডাক্তারবাবুর কিন্তু মেন প্যাকেজ 27,000 টাকা, তারপরে এক্সট্রা আমাদের খরচা মিলিয়ে 35,000 টাকা হয়েছে। তো এই হচ্ছে আমাদের বাজেট, টোটাল বাজেট মিলিয়ে হিসাব করলাম আমরা, মোটামুটি ধরে রাখো 1,05,000 টাকা আমাদের হয়েছে। এবার তোমাদের আরো বেশি হবে, হ্যাঁ এবারে কি 1,05,000 হচ্ছে মানে 5 থেকে 9 মান্থ পর্যন্ত বলে রাখলাম। এবার যখন বাচ্চা আসবে সেই ক্ষেত্রে তোমরা বাজেটটা কিন্তু আরো টাইট ধরে রাখো, যে আরো বেশি খরচা হবে তোমাদের, কারণ বেবির অনেক রকম সমস্যা হতে পারে। আমাদের নিজেদেরই কমপ্লিকেশন হয়েছিল, যেটা তোমাদের বলেছি, ওর বিলিরুবিনটা অনেক হাই হয়ে গেছিল, তার জন্য এক্সট্রা আরো খরচা হয়েছে, এক্সট্রা অনেক টাকাই খরচা হয়েছিল আমাদের। তো সেই সব ক্ষেত্রে টাকা আরো এক্সট্রা তোমাদের কাছে রাখতে হবে, রেখে দিতে হবে, সেগুলো আমরা ধরছি না। তো এই ছিল আমাদের বাজেট। তোমরা জানতে চাইছিলে টোটাল আমাদের মানে সব মিলিয়ে 1 লাখ ক্রস করে গেছিল, যেটা আমি বুঝতেও পারিনি কখন হয়েছে। আমরা এখন হিসাব করলাম, এখন জানতে পারলাম, সেটাই। এতদিন কিন্তু আমরা কোনোদিন হিসাব করিনি। এবারে আমরা যেটা হয়তো কিছু বাদ গেছে, কিছু অ্যাড হবে না, কিছু বাদ গেছে, সেগুলো অত মাথায় নেই, সেগুলো আর রাখাও যায় সম্ভব না মাথায়।
তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। তোমাদের যদি আরো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।